ক্লাস 11 ভেক্টরের ডট ও ক্রস গুণফল। অর্থাৎ ভেক্টরের গুণের দুটো পদ্ধতি, একটা ডট এবং একটা ক্রস। প্রথমত ডট গুণফল বলতে কিরকম বোঝায়? দুটি ভেক্টর, এটা যদি এ হয়, এটা যদি বি হয়, দুই ভেক্টরের মধ্যবর্তী কোণ আমরা বললাম থিটা। তাহলে সেক্ষেত্রে ডট গুণফলের জন্য এ ডট বি সমান পাবো মড এ ইন্টু মড বি ইন্টু কস থিটা। এটা স্কেলার প্রোডাক্ট, অর্থাৎ ভেক্টরকে গুণ করলে, ডট গুণফল করলে যে মানটা পাওয়া যায় সেটা স্কেলার মান পাবো, ভেক্টর মান নয়। এইটা নির্ণয় করতে গেলে, ডট গুণ নির্ণয় করতে গেলে কতগুলো পদ্ধতি আমাদেরকে জেনে রাখতে হয়। যেমন প্রথমত এ ডট বিটা বি ডট এ এর সঙ্গে সমান হয়, কমিউটেটিভ। 2 নম্বর, তিনটে যে আমরা অক্ষ পেয়েছি, এক্স অক্ষ, ওয়াই অক্ষ, জেড অক্ষ, তিনটে অক্ষ বরাবর একক ভেক্টর যথাক্রম আই জে কে হলে আই ডট আই 1 হবে, জে ডট জে 1 হবে, কে ডট কে এটা 1 হবে। কেন? আই ডট আই, আই ভেক্টর আই এর সাথে 0 ডিগ্রি কোণ করে। তাহলে এই সূত্র ফেলে দেখো, এই সূত্রটা আই ডট আই সমান আমরা লিখতেই পারি, দেখালে আই ডট আই ইকুয়াল টু লিখতে পারি মড আই ইন্টু কস অফ 0 ডিগ্রি। একক ভেক্টরের মান 1 হয়, 1 ইন্টু কস 0 মান 1 সমান 1। আর অন্যগুলো সব, অর্থাৎ যদি আই এর সাথে জে করি, আই ডট জে, অর্থাৎ কোনটা এখানে যে আই এর সাথে জে মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি, তাহলে সেক্ষেত্রে আই ডট যেটা হবে কত? 0, জে ডট কেটাও কত হবে? 0, আই ডট কেটাও কত হবে? 0। ভেক্টরের ডট গুণফলের ফিজিক্যাল ইন্টারপ্রিটেশন, অর্থাৎ পদার্থবিদ্যার ব্যাখ্যায় ডট প্রোডাক্ট করাটাকে কৃতকার্য করাটাকে বোঝায়। ডট প্রোডাক্টের সাহায্যে দুটি ভেক্টরের মধ্যবর্তী কোণ নির্ণয় করা যায়। তার আগে ডট প্রোডাক্ট করবো কি করে? তাই দুটো ভেক্টর নিলাম, এ ভেক্টর সমান a1 i ক্যাপ যুক্ত a2 j ক্যাপ যুক্ত a3 k ক্যাপ, ধরলাম একটা ভেক্টর। বি আবার একটা ভেক্টর নিলাম, সেটা ধরলাম b1 i ক্যাপ প্লাস b2 j ক্যাপ, এখানে বললাম b3 k ক্যাপ। তাহলে এই দুটো ভেক্টরকে যদি ডট করি, এ ডট বি সমান তুমি পাবে এইটা ডট এইটা, অর্থাৎ a1 i প্লাস a2 j প্লাস a3 k ডট b1 i প্লাস b2 j প্লাস b3 k। গুণ করলে যেটা পাবো সেটা হচ্ছে a1 b1 i ডট i প্লাস a1 b2 i ডট j প্লাস a1 b3 i ডট k প্লাস a2 b1 j ডট i প্লাস a2 b2 j ডট j প্লাস a2 b3 j ডট k, আবার a3 প্লাস a3 b1 k ডট i প্লাস a3 b2 k ডট j প্লাস a3 b3 k ডট k। লক্ষ্য করো, আই ডট আইটা 1 হয়, জে ডট যেটা 1 হয়, কে ডট কেটা 1 হয়। তার মানে শুধু এটা থাকছে, জে ডট জে আছে, এই ক্ষেত্রে এটা থাকছে,
আর কে ডট কে আছে এটা থেকে, বাকি সব দেখো আই ডট জে বা জে ডট কে বা কে ডট আই এই সব থাকছে, সুতরাং সেক্ষেত্রে সবগুলো জিরো হবে। আর আই ডট আই এর মানটা 1 হয়, তার মানে পেলাম ডট প্রোডাক্টে a1 b1 যুক্ত a2 b2 যুক্ত a3 b3। তাহলে ডট প্রোডাক্ট করার সময় এত আমরা গুণ করব না, গুণ করার পদ্ধতি হবে এর আই কম্পোনেন্টের সাথে বি এর আই কম্পোনেন্টের গুণ, অর্থাৎ a1 b1 গুণ করব। এর জে প্লাস a2, এর জেটা আছে প্লাস b2, তাহলে গুণ করলে প্লাস a2 b2, এতে আছে a3 b3, তাহলে গুণ করলে হবে a3 প্লাস দিয়ে a3 b3। শুধু কম্পোনেন্টগুলোর সোজাসুজি যেগুলো থাকবে সহগগুলো সেগুলো গুণ করে প্লাস মাইনাসে যা হবে সেই অনুসারে যোগ বিয়োগ করলে ডট প্রোডাক্টের মানটা হয়ে যাবে। এখন ডট প্রোডাক্টের এই গুণফল শেখার পর আমরা দুটো ভেক্টরের মধ্যে কোণ কিভাবে নির্ণয় করতে পারি একটা ছোট্ট উদাহরণ দিয়ে বোঝাতে গেলে, ধরলাম এ ভেক্টর সমান তোমার বলা আছে আই প্লাস জে, আর বি ভেক্টর সমান তোমার বলা আছে মাইনাস জে প্লাস কে। বললো তোমায় এ এবং বি ভেক্টর দুটির মধ্যবর্তী কোণ নির্ণয় করো, তুমি কিভাবে করবে? তোমার সূত্র এটা, সাথে সাথে সূত্রটা লিখতে পাবো এ ডট বি সমান মড এ ইন্টু মড বি ইন্টু কস থিটা। থিটাটা আমাকে নির্ণয় করতে হবে, তাহলে আমার বের করতে হবে প্রথমে এ ডট বি, এগুলো ভেক্টর ডট প্রোডাক্ট করলাম এ ডট বি করলে দেখো এই মাত্র বললাম আই এর সাথে আই গুণ, আয়ের সহগের সাথে আয়ের সহগ গুণ। এ ভেক্টরের আয়ের সহগ 1 আছে কিন্তু বিতে আই নেই, মানে 0 আছে, তাহলে 0-এর সাথে 1 গুণ করলে নিশ্চয়ই 0। এ যে সহগ আছে ও +1, বি এর যে সহগ আছে -1, তাহলে গুণ করলে +1 -1 তাহলে -1। এতে কে নেই মানে কে সহগ 0, বিতে কে সহগ 1, তাহলে সেটা করলেও 0 পাবো, তাহলে এ ডট বি পেলাম -1। পরবর্তী মডে, মডে মানেই শুধু এটা, সেটা পাবো √ওভার আই এর কম্পোনেন্ট মানে 1² জে এর কম্পোনেন্ট মানে 1², সেটাও পেয়ে গেলাম √2, মানে সহগগুলো যেগুলো আছে। মড বি তার মানে পাচ্ছ √ওভার, এখানে আই নেই মানে নিচ্ছেই না, জে এর কম্পোনেন্ট আছে -1, তাহলে -1² প্লাস 1², এটাও পেয়ে গেলাম √2। সূত্রে বসিয়ে দিলাম এ ডট বি পেয়েছি -1, এইটা থেকে এ ডট বি পেয়েছি -1, মড এ পেয়েছি √2, মড বি পেয়েছি √2 ইন্টু কস অফ থিটা, তাহলে পেয়ে গেলাম কস থিটা সমান -1/2, এইটা সমানই হয় কস অফ 120 ডিগ্রি, তাহলে থিটা সমান পেয়ে গেলাম 120 ডিগ্রি। এইভাবে ভেক্টরের ডট প্রোডাক্টের সাহায্যে কোণ নির্ণয় করা যায়। আরও অনেক উদাহরণ আছে, বইয়ের অনুশীলনীতে অঙ্ক আছে, সেগুলো দেখে করবে। ভেক্টরের ক্রস গুণফল, এটাও ক্রস গুণফল বলতে বোঝায় ভেক্টর প্রোডাক্ট। দুটি ভেক্টর আগের মতনই এ আর বি নিলাম, এর মধ্যবর্তী কোণ থিটা বললাম, ক্রস গুণফলে পাবো এ ক্রস বি ইকুয়াল টু এ বি ইন্টু মানে মডে মড বি ইন্টু সাইন অফ থিটা ইন্টু এন ক্যাপ। এন ক্যাপটা কি? এ আর বি যে তলে রয়েছে এ ক্রস বি তার লম্ব তলে অবস্থান করবে। বোর্ডের মধ্যে যদি এ আর বি থাকে, এ ক্রস বিটা বোর্ড থেকে হয় উপরের দিকে হবে, নয় বোর্ড থেকে পেন বরাবর অথবা বোর্ড থেকে ভিতরের দিকে হবে। এর অভিমুখ অর্থাৎ ওই এ ক্রস বি ভেক্টরটার অভিমুখের একক ভেক্টরটা হচ্ছে এন ক্যাপ। এটা প্রোডাক্ট, বাঁ দিকটায় ভেক্টর চিহ্ন থাকে, ডান দিকটা ভেক্টর করতে হবে, তাই এন ক্যাপটা দেওয়া রয়েছে। এখন আমরা এ ক্রস বি এর অভিমুখটা কোন দিকে, বোর্ডের ওপর দিক না বোর্ড থেকে ভেতরের দিক, সেটা বুঝতে গেলে এর অভিমুখ হয় ডান পাকযুক্ত স্ক্রু, যে স্ক্রুগুলো দেয়ালে গাঁথা হয় সেই স্ক্রুগুলোর অভিমুখ অনুযায়ী, অগ্রভাগ অনুযায়ী। তাহলে এ আর বি, তাহলে এ থেকে বি এর দিকে যদি একটা স্ক্রুকে এইভাবে ঘোরাও, অ্যান্টি ক্লকওয়াইজ যদি ঘোরাও, স্ক্রুটা নিশ্চয়ই খুলে অর্থাৎ বাইরের দিকে বেরিয়ে আসে, তাহলে এই ক্ষেত্রে এ ক্রস বির অভিমুখটা হবে বোর্ড থেকে বহির্মুখী। তার মানে বহির্মুখী হবে এ ক্রস বহির অভিমুখ বোর্ড সাপেক্ষে। আর যদি বি ক্রস এ বলতো, তাহলে বি থেকে এ দিকে একটা স্ক্রুকে যদি এভাবে ঘোরায় ক্লকওয়াইজ, তাহলে নিশ্চয়ই স্ক্রুটা দেয়াল বরাবর গাঁথা হয়ে ভেতর দিকে ঢোকে।
তাহলে সেক্ষেত্রে বি ক্রস এর অভিমুখ হবে বোর্ড থেকে ভেতরের দিকে, অর্থাৎ এই বোর্ডের তলের সঙ্গে লম্ব বরাবর। তাহলে সেই ক্ষেত্রে এ ক্রস বিটা কখনোই বি ক্রস এর সঙ্গে সমান নয়, কারণ এ ক্রস বি এর অভিমুখ যা হয় বি ক্রস এর অভিমুখ তার পুরোপুরি বিপরীত দিকে হয়। সেই কারণে এটা লিখতে পারা যায় এ ক্রস বি সমান মাইনাস অফ বি ক্রস এ। কোনো একটা সামান্তরিকের যদি সন্নিহিত দুটো বাহু এ ভেক্টর এবং বি ভেক্টর দ্বারা সূচিত করা হয়, তাহলে এ ক্রস বি বলতে বোঝায় এ ক্রস বির মডটা মানে মানটাকে বলতে বোঝায় সামান্তরিকটির ক্ষেত্রফল। তাহলে এর ক্ষেত্রেও ভৌত বিজ্ঞানের ব্যাখ্যায় কৌণিক ভরবেগ নির্ণয় করাটাকেও ক্রস প্রোডাক্টের ইন্টারপ্রিটেশন বলতে বোঝায়। এখন আমরা ক্রস প্রোডাক্টটা করার জন্য এরও কতগুলো সূত্র মনে রাখতে হয়। তিনটে অক্ষ বরাবর আগেই বলেছিলাম, এক্স অক্ষ, ওয়াই অক্ষ, জেড অক্ষ বরাবর একক ভেক্টরগুলো যথাক্রমে আই ক্যাপ, জে ক্যাপ, কে ক্যাপ হলে আই ক্রস আই এটা হবে 0। আগেরটাই ছিল 1 ডট প্রোডাক্টের বেলায়, কারণ বুঝতে পারছো আয়ের সাথে আই 0 ডিগ্রি কোণ করে, সাইন 0 ডিগ্রির মান 0, তার পুরো মানটাকে 0 করে দিচ্ছে। অনুরূপ জে ক্রস জে এটাও 0 হবে, কে ক্রস কে এটাও 0 হবে। অন্যগুলো তাহলে কি হবে? আই ক্রস জে এটা কত পাবো, জে ক্রস কে এটা কত পাবো, কে ক্রস আই এটা কত পাবো আমাকে দেখতে হবে। যেহেতু আই ক্রস জে অর্থাৎ আই আর যে তলে থাকবে, আই ক্রস জে ভেক্টর তার লম্ব তল বোঝাবে, তাহলে এক্স অক্ষ, ওয়াই অক্ষ যে তলে থাকে তার লম্ব বরাবর নিশ্চয়ই জেড অক্ষ থাকে, এটা কে হবে। এখন প্লাস কে কি মাইনাস কে সেটা বোঝার জন্য সহজ নিয়ম, এইভাবে একটা অ্যান্টিক্লকওয়াইজ একটা সার্কেল কনসিডার করতে হবে। এইটাতে যদি আই একই অভিমুখে আই, এটা যদি জে এটা কে ধরি, তাহলে আই ক্রস জে দেখো আই কে জে নিলে কাকে পাচ্ছি, কে, তাহলে কে ভেক্টর। একই রকমভাবে জে কে নিলে কাকে পাচ্ছি, আই, কে আই নিলে কি পাচ্ছি, এটা জে ভেক্টর। তাহলে উল্টো হলে জে ক্রস আই, জে ক্রস হলে বিপরীত অভিমুখে যাচ্ছে, তার মানে মাইনাস কে হবে। কে ক্রস জে নিলে উল্টো অভিমুখে মাইনাস আই হবে। আবার কে ক্রস জে নিলে কথা হবে, কে ক্রস আই নিয়েছি, আই ক্রস কে নিলে পাবো মাইনাস জে। এইভাবে পরিবর্তন হবে। তাহলে এর বেলায় কি করে নির্ণয় করবো ক্রস প্রোডাক্ট? ঠিক আগের উদাহরণটা নিলে এ ভেক্টর সমান ধরলাম a1 i ক্যাপ প্লাস a2 j ক্যাপ প্লাস a3 j ক্যাপ, বি ভেক্টর সমান বললাম b1 i ক্যাপ প্লাস b2 j ক্যাপ প্লাস b3 j ক্যাপ। তোমরা ক্লাস 10-এ বজ্রগুণন পদ্ধতি করেছিলে, এই ক্ষেত্রে এটা ডিটারমিনেট পদ্ধতি, আমরা ওই পদ্ধতিতেই করে নিচ্ছি। এ ক্রস বি সমান ডিটারমিনেট দিলাম আই জে কে, তিনটে ভেক্টর কেন আছে বলে, প্রথমে এ আছে বলে এর সব কম্পোনেন্টগুলো লিখবো, প্লাস থাকলে প্লাস দিয়ে, মাইনাস থাকলে মাইনাস দিয়ে। আয়ের কম্পোনেন্ট a1, তাহলে আয়ের সোজা লিখলাম, জে এর আছে a2, কে এর আছে a3। অনুরূপ বি এর বেলায় আয়ের আছে b1, এটা b2, এটা b3, মাইনাস থাকলে মাইনাস দিয়ে লিখতাম। পদ্ধতি সমান দিলাম, যখন আই নেবো আয়ের রো আয়ের কালাম বাদ, মানে এই লাইনটা বাদ চলে যাচ্ছে, এই লাইনটা বাদ চলে যাচ্ছে, রোটা আয়ের সরাসরি রো আর কালামটা বাদ যাবে, তাহলে পড়ে রয়েছে এটা এটা এইটা এটা চারটে। পদ্ধতি অনুযায়ী এই দিকটা আমি 1 নম্বর বললাম, অর্থাৎ এই কোণে আগে গুণ করব, মাইনাস হবে এই দিকের কোণ, অর্থাৎ এটা 2 নম্বর। তাহলে গুণ করলে পাচ্ছি কত, এই কোণে গুণ করলে a2 b3 মাইনাস b2 a3 ইন্টু আই ক্যাপ। পরেরটা মাইনাস দিলাম, কারণ এই পদ্ধতিটাকে রাখতে গেলে পরেরটা মাইনাস, প্রথমটা প্লাস তারপরে মাইনাস হবে, তারপর প্লাস হবে মাইনাস। তাহলে যখন জে নেবো, জে রো মানে এই রোটা বাদ থাকছে সবসময়, আর কালাম বলতে এইটা বাদ চলে যাবে। তাহলে পড়ে রইলো দেখো a1 a3 b1 b3, গুণ করলে পাবো এই কোণে কোণে গুণবো, যেটা আগে মাইনাস দিয়ে দিয়েছি। তাহলে a1 b3 মাইনাস b1 a3, এটা পেয়ে গেলাম জি। তারপর একটা প্লাস, প্লাস যখন নেবো সেই ক্ষেত্রে কে নিচ্ছে, এরপর
কে নিলে কে রুমের ওপরটা বাদ, এই কালামটা বাদ, তাহলে পড়ে রয়েছে এটা 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 এটা। তাহলে একই রকমভাবে গুণ A1 B2 মাইনাস B1 A2 ইন্টু কে কে। যোগ বিয়োগ করলে যেটা হবে সেটা A ক্রস B ভেক্টরের মান, আর মান বার করতে গেলে মডটা নিতে হবে। এইভাবে ক্রস প্রোডাক্ট করতে হবে। এটা সমান্তরিকে দুটো সন্নিহিত বাহু, আমি বললাম আগে A আর B বললে এই ভেক্টরটা বের করার পর এটার মড করলে ওই সমান্তরিকটার ক্ষেত্রফলটা বোঝাবে এই ক্রস প্রোডাক্টের মান। আপেক্ষিক বেগ বললাম দুটি বস্তু এ যেই দিকে যাচ্ছে তার গতিবেগটা বললাম ভি এ, একই দিক বরাবর বি বস্তুটা তার ভেলোসিটি যদি ভি বি হয়, বলে দিলাম ভি বিটা গ্রেটার দ্যান ভি এ, অর্থাৎ বি বস্তুর বেগটা এই বস্তুর তুলনায় বেশি। একই দিকে যাওয়া মানে মধ্যবর্তী কোণ প্যারালাল মানে 0 ডিগ্রি আসছে, বিপরীত অভিমুখ হলে 180 ডিগ্রি হতো। তাহলে এক্ষেত্রে এ বস্তুর সাপেক্ষে বি বস্তুর আপেক্ষিক বেগ সেটা কত হবে? এই ক্ষেত্রে ভি বি মাইনাস ভি, যার সাপেক্ষে বলবে সেটা বিয়োগ হবে সেই দিকটা। যদি বস্তুটা বিপরীত দিকে যেত, ধরে নাও এই বরাবর ভি বি আর এই বরাবর ভি এ যাচ্ছে, তাহলে মধ্যবর্তী কোণ 180 ডিগ্রি বিপরীতমুখী বলে, তাহলে সেক্ষেত্রে এ বস্তুর সাপেক্ষে বি বস্তুর আপেক্ষিক বেগ হতো, যেহেতু এর সাপেক্ষে ওটা বিয়োগ হবে, তাহলে ভি বি মাইনাস বিপরীত অভিমুখে বলে মাইনাস চিহ্ন দিতে হবে। এদিকটা যদি ধনাত্মক দিতে নিশ্চয়ই ঋণাত্মক করতে হবে, তাহলে মাইনাস অফ ভি এ ক্যালকুলেশন করলে পাবো ভি বি প্লাস ভি। ভেবে দেখো একটা বাসকে যখন অন্য একটা বাস ওভারটেক করে, একটা বাসের গতিবেগ 50, যেটা ওভারটেক করছে তার গতিবেগটা হচ্ছে ঘন্টায় 60, তাহলে যেই মুহূর্তে ওভারটেক করবে সেই মুহূর্তে ধীরে ধীরে পাস করছে বলে মনে হবে, কারণ সেক্ষেত্রে একই দিকে যাওয়ার জন্য মাইনাস হচ্ছে দিকটা। পাস করার মুহূর্তে গতিবেগটা রিলেটিভ ভেলোসিটি বা আপেক্ষিক বেগটা হবে 10 কিলোমিটার/আওয়ার। আর দুটো বাস যদি বিপরীত দিক থেকে পরস্পর ওভারটেক করে তখন দেখো যোগ হয়ে যাচ্ছে, যে মুহূর্তে পাস করে বেরিয়ে যায় হুস করে চলে যায় বলে মনে হয়, তার কারণ সেক্ষেত্রে দুজনের গতিবেগটা যোগ হয়ে যাচ্ছে, রিলেটিভ ভেলোসিটিটা আমরা দেখতে পাচ্ছি। এই গেল 0 ডিগ্রি 180 ডিগ্রি, যদি কোণ করে বেগ তৈরি হয় তখন আপেক্ষিক বেগের মান কি হবে সেটা আমাকে বুঝতে হবে। বললাম এইটা তোমার ভি এ বস্তুর বেগটা, বা এ বস্তুর বেগটা আমি ধরলাম ইউ, এটা ইউটা হচ্ছে এ বস্তুর বেগ, আর এই বরাবর ভিটা বলে দিলাম বি বস্তুর বেগ। আপেক্ষিক বেগ কাকে বলে? কোনো একটি স্থির অন্যটা গতিশীল বা দুজনেই গতিশীল, একজনের সাপেক্ষে অন্যজনের বেগটাকেই বলা হয় আপেক্ষিক বেগ। তাহলে যার সাপেক্ষে বার করবে কোণ করে যদি থিটা কোণ করে থাকে, তাহলে তার ক্ষেত্রে তার সমান এবং একটা বিপরীতমুখী ভেক্টর টানতে হবে। এ বস্তুর সাপেক্ষে বলেছে মানে তোমার এটা ইউ বেগ এ বস্তু, তার একটা সমান আর বিপরীতমুখী একটা ভেক্টর টানতে হবে এই বরাবর, সেটা মাইনাস। তখন সেক্ষেত্রে এই ভি আর ইউ এর মধ্যবর্তী কোণ কত হবে? নিশ্চয়ই এটা হবে 180 মাইনাস থিটা হবে। সেই ক্ষেত্রে যদি বি বস্তুর সাপেক্ষে বলতো তাহলে এর সমান এই দিক বরাবর টানতাম, তখন এইটা আর এই দুটো ভেক্টরের লব্ধি টানতে হতো। তাহলে এই একটা ভেক্টর এই দিকে, একটা ভেক্টর এই দিকে, দুটো ভেক্টর লব্ধি, একটা বিন্দু দুদিকে ক্রিয়া করলে আমরা বারবার বলেছি তার লব্ধি বের করতে গেলে সামান্তরিকের সূত্র ধরে করতে হয়। একটা সামান্তরিক যদি আমরা রূপ দিই, এটা সামান্তরিক ধরলে এটা এইদিকে করলে এটা এইদিকে মাইনাস ইউ, এটার বেগ যদি এদিকে ভি হয় এটার বেগ নিশ্চয়ই এদিক বরাবর ভি পাবো, তাহলে এই মাঝখানে কর্ণটা হবে ওদের মধ্যে লব্ধি ডাকবো। এখন এই দুই ভেক্টরের মধ্যবর্তী কোণ 180 মাইনাস থিটা, তাহলে সামান্তরিক সূত্র অনুযায়ী লব্ধি ভেক্টরের মানের সূত্র আর স্কোয়ার ইজ ইকাল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab cos থিটা আমরা আগে পড়েছি। এই ক্ষেত্রে আপেক্ষিক বেগের জন্য ডাব্লিউ ধরেছি আপেক্ষিক বেগ, ডাব্লিউ স্কোয়ার সমান এ বলতে ইউ স্কোয়ার মানটা নিচ্ছি অভিমুখটা নয়, প্লাস ভি স্কোয়ার প্লাস 2uv ইন্টু কস অফ এই ক্ষেত্রে 180 মাইনাস থিটা। তাহলে ডাব্লিউ
স্কোয়ার সমান পেয়ে গেলাম ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার মাইনাস 2uv, কারণ cos 180 মাইনাস থিটা হলে মাইনাস cos থিটা হয়, অল সাইন ট্যান কোস, এইটা ত্রিকোণমিতির সূত্র হতে, তাহলে পেয়ে গেলাম cos থিটা। ডাব্লিউ সমান পেয়ে গেলাম √অফ ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার মাইনাস 2uv ইন্টু পেয়ে গেলাম cos থিটা। অভিমুখটা সেই সূত্র, ট্যান আলফা সমান আমরা কি পাই, বি সাইন থিটা ডিভাইডেড বাই এ প্লাস বি ইন্টু কস থিটা। ওই সূত্রে বসিয়ে দাও, তাহলে ট্যান আলফা যদি কোনটা হয়, আলফা যদি অভিমুখটা হয়, আলফা প্রথম ভেক্টরের বিপরীত দিকের সহিত কোণটাকে বোঝায়, ইন্টু সাইন অফ 180 মাইনাস থিটা ডিভাইডেড বাই এ বলতে ইউ প্লাস ভি ইন্টু কস অফ 180 মাইনাস থিটা। তাহলে ট্যান আলফা ইকুয়াল টু আমরা পেয়ে গেলাম ভি ইন্টু সাইনটা সেকেন্ড কোয়াড্রেন্টে পজিটিভই হয়, তাহলে সাইন থিটা ডিভাইডেড বাই ইউ মাইনাস ভি ইন্টু কস থিটা। এটা অভিমুখ আলফার মানটা বের করা যায়। এর অ্যাপ্লিকেশন কোথায় আছে? এর অ্যাপ্লিকেশন ধরে নাও, এই যে বৃষ্টির সময় যখন আমরা সাইকেল নিয়ে কোনো জায়গায় এক স্থান থেকে অন্য স্থানে যাই, তখন ছাতাটা সামনের দিকে ঝুঁকিয়ে ধরে, এটা আপেক্ষিক বেগেরই একটা প্রবলেম। সেটা কিভাবে করবো সেটা দেখব। এই বরাবর বৃষ্টি পড়ছে, বৃষ্টির বেগটা আমি বলে দিলাম ভি। তুমি যাচ্ছ এই বিন্দু থেকে এই দিকে ইউ বেগে, এটা যে ব্যক্তির বেগ। বৃষ্টির সাপেক্ষে ব্যক্তি হবে না, ব্যক্তির সাপেক্ষে বৃষ্টির বেগ হবে, কারণ ব্যক্তির বেগটাকে পরিবর্তন করা যায়, বৃষ্টির বেগটা তুমি পরিবর্তন করতে পারবে না। তাহলে ব্যক্তির সাপেক্ষে বৃষ্টির বেগ জানো, যার সাপেক্ষে বার করতে হবে তার সমান বিপরীত ভেক্টর টানতে হয়। তাহলে এই বরাবর একটা বিপরীতমুখী ভেক্টর টানলাম, সেটা বললাম মাইনাস ইউ। তাহলে একটা ভেক্টর এই দিকে, একটা ভেক্টর এই দিকে, তার মানে এটা লব্ধিটা কি, ওপরটা তো আমি জানি না, এর ইনিশিয়াল পয়েন্ট কোথায়, বৃষ্টি কোথায় পড়ছে, কোথায় কোন বিন্দু দিকে বলছে সেটা কি জানি, তাই সেখান থেকে আমরা ত্রিভুজ আঁকতে পারবো না, তবে এটা নিজের দিকে নামিয়ে দিলাম, এটা ভি থেকে যাবে একই অভিমুখে বলে। এখন এই দুই ভেক্টরের লব্ধি বের করতে গেলে এখানে একটা সামান্তরিক টানতে, এটা যেহেতু 90 ডিগ্রি আছে, সামান্তরিক নয়, আয়তক্ষেত্র বা বর্গক্ষেত্র আসবে। তাহলে এই ক্ষেত্রে এইটা হচ্ছে লব্ধি, এই দুটো ভেক্টরের, সেটা বললাম ডাব্লিউ। এই একটু আগে বললাম আপেক্ষিক বেগের ফর্মুলা হয় ডাব্লিউ সমান √অফ ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার মাইনাস 2uv ইন্টু কস থিটা। থিটাটা কি, দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ। দেখো এর মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি আছে, তাহলে cos 90 এর মান 0, তাহলে ওই পার্টটা বাদ। তাহলে ডাব্লিউ সমান পেয়ে গেলাম ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার, এটা আপেক্ষিক বেগ। বৃষ্টি সোজা পড়ছে বলে মনে হবে না, এর গতিশীলতার জন্য এই লব্ধি বরাবর পড়ছে বলে মনে হবে। অর্থাৎ কোনো লোক যদি দাঁড়িয়ে থাকতো তাহলে বৃষ্টিটা সোজাই পড়তো, অর্থাৎ ছাতাটাকে এরকম খারাপভাবে ধরতে হতো বৃষ্টি থেকে আটকানোর জন্য, এইভাবে পড়ছে বলে মনে হবে। কিন্তু তার ইউ বেগ থাকার জন্য সে যদি ছাতাটা সোজা ধরে রাখে তার বৃষ্টি তার দেহেই পড়বে। কেন? তখন বৃষ্টিটা এইভাবে পড়ছে বলে মনে হবে, এই দিকে কর্ণ বরাবর। সেই কারণে ছাতাটাকে তোমাকে কি করতে হবে, ওইটাকে বৃষ্টিটাকে আটকানোর জন্য উলম্বের সাথে এরকম করে হেলিয়ে দিতে হবে, কারণ এই বরাবর বৃষ্টিটা পড়ছে বলে মনে হবে। সোজা ধরি ছাতাটা, তাহলে এর সাথে এই কোণ করে জীবনে থিটা কোণ করে হেলিয়ে দিয়েছে। তাহলে এটা উলম্বের সঙ্গে থিটা কোণ হয় বা এটা আলফা কোণ হয়, তাহলে এই কোণটা নিশ্চয়ই তোমার আলফা হচ্ছে। ও এ বি অভিমুখটা বের করার জন্য, মানে কত কোণ করে তুমি উলম্বের সাথে হেলাবে ছাতাটা, সেটা বের করার জন্য এই ত্রিভুজ ও এ বি হতে ধরে নাও ট্যান আলফা। এই ত্রিভুজটা লম্ব বাই ভূমি, লম্ব বলতে কত, এই বরাবর ইউ আছে, ভূমি বলতে ভি, মান নিচ্ছে অভিমুখ না, তাই মাইনাস দেবো না, ইউ বাই ভি, আর আলফা সমান পেয়ে গেলে ট্যান ইনভার্স ইউ বাই ভি। তুমি যদি ভূমির সাথে কোণ বার করো অবশ্যই এই দিকের কোণটা ধরবে, তখন এই ত্রিভুজটা, তখন ইউ বাই ভি এর জায়গায় ভি বাই ইউ আসবে, কোথাও কোনো অসুবিধা হবে না, এইভাবে করতে পারো। নৌকার বেগ বা নৌকার গতি, ধরলাম এটা একটা নদী, এর চওড়ার চওড়াটা হচ্ছে ডি। তুমি একটা নদীর জলটা ধরলাম স্থির, নদীর জল স্থির হয় না, ধরলাম স্থির। তাহলে তুমি যদি ভি বেগে কোনো নৌকাকে ছাড়ো, এ থেকে বিতে আড়াআড়ি যাওয়ার জন্য কতটা সময় লাগবে, টি সমান দূরত্ব বাই বেগ অর্থাৎ ডি বাই ভি। কোন ক্ষেত্রে? স্থির জলে নৌকাকে
সরিয়ে নিয়ে যাবে না জলের স্রোত। কিন্তু তুমি যদি স্রোতযুক্ত নদীতে নৌকাকে ছাড়ো কি হবে, অর্থাৎ এইখানটা যদি এ, এইখানটা যদি বি হয়, এটাই ন্যূনতম দূরত্ব এপার ওপার হওয়ার জন্য নৌকার বেগটা বলে দিলাম ভি। ভিটা কি বললাম, নৌকার বেগ। আর স্রোত অর্থাৎ জলটা যে বেগে প্রবাহিত হচ্ছে সেটা বললাম ইউ, এটা হচ্ছে স্রোতের বেগ। তাহলে নৌকাটাকে ছাড়লে এদিকে বিতে, এই বরাবর নৌকাটা কোনোদিনও এদিকে বিতে সরাসরি যেতে পারবে না, কারণ স্রোতটাকে একটু টেনে নেবে। কেন টানবে, ভেক্টর বললাম আমরা, এই বরাবর একটা ভেক্টর ইউ ক্রিয়া করছে স্রোতের বেগটা, এই বরাবর একটা নৌকার বেগটা একটা ভেক্টর ক্রিয়া করছে। তাহলে একটা যদি দুদিকে দুটো ভেক্টর ক্রিয়া করলে লব্ধি ভেক্টর ও কর্ণ বরাবর ক্রিয়া করবে, তাহলে এই বরাবর যাবে নৌকাটা। সেটা যদি ডাব্লিউ বলি, দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি থাকছে, সেই ক্ষেত্রে ডাব্লিউ সমান √ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ারই পাবো, কারণ cos 90 এর মানটা 0। তাহলে সেক্ষেত্রে আমরা এই বরাবর বেগটা পেয়ে যাব, এটা আপেক্ষিক বেগ পাবো, এদিকে বিপরীত দিকে টানলেও সেম আসবে। কিন্তু আমরা চাইছি নৌকাটাকে ন্যূনতম দূরত্বে পার করতে, অর্থাৎ সেই পথে গেলে তো অনেকটা ডিস্টেন্স কভার করছে, আমরা এ থেকে বিতেই নৌকাটা নিয়ে যেতে চাইছি। তাহলে সেক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে এটা আমরা দেখব। এর জন্য উপাংশটা একটু কাজে লাগে। উপাংশ ভেক্টর আমি বলেছি কোনো লব্ধি ভেক্টর বা তির্যক একটা লব্ধি এক্স এর সঙ্গে যদি আলফা কোণ করে, ওই লব্ধির ওই বড় উপাংশটা হয় লব্ধি ইন্টু কস আলফা, যদি কোণটা আলফা করে। আর উলম্ব উপাংশটা হবে লব্ধিটা ইন্টু সাইন, ওই কোণটার মানটা পাবো। তাহলে ন্যূনতম দূরত্বে নৌকা পারাপারের জন্য কি পাবো, আমি বললাম এটা তোমার নদীটা, এটা এ বিন্দু, এটা বি বিন্দু, এটাই তোমার সব থেকে ন্যূনতম দূরত্ব, লম্ব দূরত্বটা। তুমি নৌকাটাকে এ থেকে বিতেই নিয়ে যাবে, সরাসরি ছাড়লে স্রোতের বেগের জন্য এই বরাবর ইউ স্রোতের বেগ, এরকম কোনাকুনি ডাব্লু বরাবর পাঠিয়ে দেবে ওই ডাব্লু বেগ নিয়ে। এই দূরত্বে যাবে না, একটা বেশি দূরত্বে চলে যাবে। এই দূরত্বে পাঠাতে গেলে আমাকে এইভাবে কোনাকুনি একটু ওপরের দিকে, যেদিকে স্রোতের বিপরীত দিকে ভি বেগ দিয়ে ছাড়তে হবে, কোণ করে ধরলাম উলম্ব রেখার সঙ্গে থিটা কোণ করে ছাড়তে হবে। তাহলে নিশ্চয়ই ভি এর দুটো উপাংশ হবে, এই বরাবর যার সাথে কোণ করে সেই উপাংশটা হয় ভি ইন্টু কস থিটা। এটা যদি লব্ধি বোঝাতে তাহলে এইদিকে একটা ভেক্টর কি হবে, তবে এটা লব্ধি বোঝাবে, দুদিকে দুটো ভেক্টরের লব্ধি। তাহলে এই বরাবর উপাংশটা হবে ভি ইন্টু সাইন থিটা। তাহলে ভি বেগে ছাড়লাম কোনাকুনি তির্যকভাবে উলম্বের সঙ্গে থিটা কোণ করে, ওই বেগ দুটো পার্টে ভাগ করলো, একটা ভাগ হলো ভি কস থিটা, একটা ভি সাইন থিটা। এই বেগের ভি সাইন থিটা উপাংশটা অলওয়েজ স্রোতের বেগটাকে প্রতিহত করবে, বাধা দেবে। স্রোতের বেগ যে বেগে টেনে নিয়ে যাবে সেই টানটাকে বাধা দেবে, আর সেই ফাঁকে ভি কস থিটা কিন্তু সরাসরি নৌকাটাকে এ থেকে বিতে পার করে দেবে। তাহলে দেখতে পেলাম যেহেতু এটা এটাকে প্রতিহত করে, তাহলে ছবি থেকে ভি সাইন থিটা সমান ইউ পেলাম, অর্থাৎ সাইন থিটা ইজ ইকাল টু পেয়ে গেলাম ইউ বাই ভি, থিটা সমান পেয়ে যাচ্ছ সাইন ইনভার্স ইউ বাই ভি। এটা হচ্ছে তোমার কত কোণ করে উলম্বের সাথে ছাড়লে, অর্থাৎ আড়াআড়ি রেখার সঙ্গে ছাড়লে ওটা সরাসরি পার হতে পারবে, সেই কোণটা এখান থেকে পেয়ে যাব। আর ওই অবস্থা যেতে সময় যদি লাগে টি ডট সমান পাবো দূরত্ব বাই বেগ। নদীটার চওড়া ছিল ডি, আর যাওয়ার জন্য ওই অবস্থায় বেগটা কাজ করে ভি ইন্টু কস থিটা। থিটা বেরিয়ে যাবে, এখান থেকে মান বা বসালে আমরা ন্যূনতম দূরত্বে পৌঁছাতে কত সময় লাগে সেটা আমরা বার করতে পারি।